সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনার বিষয় রেওয়ামিল ঢাকা বোর্ড 2026 হাসান অ্যান্ড কোং এর 2025 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবের যে নিম্নরূপ। এখানে কিছু উদ্বৃত্ত দেওয়া আছে, খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। এই খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। যে প্রশ্ন দেওয়া আছে, দেখো, দালান কোঠা, আমরা জানি দালান কোঠা হচ্ছে স্থায়ী সম্পদ, এটা হচ্ছে ডেবিট। মূলধন, এটা হচ্ছে ক্রেডিট। দেনাদার, চলতি সম্পদ, ডেবিট। পাওনাদার, এটা মনে রাখবে, এটা হচ্ছে চলতি দায়, এটা হচ্ছে ক্রেডিট। হাতে নগদ 1/1/2025 4,000 টাকা, এটা রা মিলে আসবে না। এরপরে 5% ব্যাংক ঋণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় 30,000 টাকা, ক্রেডিট। অনাদায়ী পাওনা, এক ধরনের খরচ, এটা হচ্ছে ডেবিট। ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত হলো চলতি দায়, এটা হচ্ছে ক্রেডিট। বিমা খরচ, ডেবিট। অগ্রিম ভাড়া, এটা হলো চলতি সম্পদ, ডেবিট। আয়কর, এটা হচ্ছে এক ধরনের উত্তোলন, ডেবিট। মজুত পণ্য 31/12/2025, এটা রা মিলে আসবে না, এটা হলো চলতি সম্পদ, তবে রা মিলে আসবে না। বকেয়া বেতন 38,000, এটা হচ্ছে ক্রেডিট, এটা হলো চলতি দায়। এরপরে রপ্তানি শুল্ক 4,000 টাকা, এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে ডেবিট। এখন দেখো, কনার বলছে হাসান অ্যান্ড কোং এর খতিয়ানের যে উদ্বৃত্তগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। এখানে রেওয়া মিলে যে এন্ট্রি আসবে না, হাতে নগদ 1/1 এই 4,000 টাকা, আর মজুত পণ্য 31/12 40,000 টাকা, এই দুইটা এন্ট্রি রেওয়া মিলে আসবে না। এরপরে হচ্ছে উপর্যুক্ত তথ্যের আলোকে একটি রেওয়া মিল প্রস্তুত করো। এরপর বলছে সমাপনী মোট সম্পদ ও সমাপনী মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এটা আমরা করব এখন। ক নাম্বার দেখো, ক নাম্বার, যে সকল উদ্বৃত্ত রেওয়া মিলে আসবে না তার পরিমাণ। বিবরণ, টাকা টাকা, কোনো কিছু পরিমাণ চাইলে বিবরণ লিখে 0 টাকার ঘর। এখানে আসবে না হচ্ছে হাতে নগদ 1/1/2025 4,000 টাকা, লিখবো হাতে নগদ 1/1/2025 4,000 টাকা। এরপরে মজুত পণ্য 31/12/2025 40,000 টাকা, লিখবো আমরা এখানে মজুত পণ্য 31/12/2025 40,000 টাকা। মোট হচ্ছে 44,000 টাকা, এটা রা মিলে আসবে না। আমরা এখন র্যামিল করবো। খ নাম্বার বলেছে উপযুক্ত তথ্যের আলোকে একটি র্যামিল প্রস্তুত করো। হাসান অ্যান্ড কোং এর র্যামিল, প্রতীক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো, 1 নাম্বার এখানে বলছে যে দালান কোঠা, ওকে, লিখবো দালান কোঠা। দালান কোঠা হচ্ছে ডেবিট 1,50,000 টাকা। এরপরে মূলধন, মূলধন হচ্ছে ক্রেডিট 1,15,000 টাকা। এরপরে দেখো দেনাদার 60,000 টাকা, মনে রাখবে দেনাদার হচ্ছে চলতি সম্পদ 60,000 টাকা, মনে রাখবো ডেবিটে। এরপরে আছে পাওনাদার 13,000 টাকা, পাওনাদার হচ্ছে ক্রেডিট 13,000 টাকা। এরপরে দেওয়া আছে হাতে নগদ, এটা রেওয়া মিলে আসবে না। 5% ব্যাংক ঋণ 30,000 টাকা, ক্রেডিট। টাকা হচ্ছে ক্রেডিট। এরপরে অনাদায়ী পাওনা, মনে রাখবে অনাদায়ী পাওনা হচ্ছে খরচ। অনাদায়ী পাওনা 7,000 টাকা, ডেবিট। এরপরে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্ত 50,000 টাকা, ওকে, ক্রেডিট। এরপরে বিমা খরচ, বিমা খরচ হচ্ছে ডেবিট 5,000 টাকা। এরপর দেওয়া আছে দেখো অগ্রিম ভাড়া, এটা চলতি সম্পদ, অগ্রিম ভাড়া হচ্ছে 15,000 টাকা, এটা হচ্ছে তোমার ডেবিট। এরপর দেখো
আয়কর 5,000 টাকা। আয়কর এক ধরনের উত্তোলন। আয়কর হচ্ছে ডেবিট 5,000 টাকা। এরপরে হচ্ছে মজুদ পণ্য 31/12/2025, এটা রেওয়া মিলে যেমন আসে না, কিন্তু এটা চলতি সম্পদ। বকেয়া বেতন, এটা হলো দায়, চলতি দায়। বকেয়া বেতন 38,000 টাকা ক্রেডিট। এরপরে রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক হচ্ছে খরচ। রপ্তানি শুল্ক হলো 4,000 টাকা ডেবিট। এই হচ্ছে আমাদের রেওয়া মিল। ওকে, আমরা এখন যোগ করে দেখব দুই পাশে মিলে কিনা। দেখো, 1,50,000 আর 60, 2,10,000 আর 7, 2,17,000 আর 5, 22 আর 15, 37 আর হচ্ছে 5, 42 আর 4, 46, 2,46,000 টাকা। ক্রেডিটে 1,15,000, 13,000, 30,000, 50,000, 38,000, 2,46,000 টাকা। ওকে, দুই পাশে মিলে গেছে। এটা হচ্ছে আমাদের রেওয়া মিল মোট। দেখো, আমরা বলেছি সমাপনী মোট সম্পদ ও সমাপনী মোট দায়ের পরিমাণ নির্ণয়। আমরা গণনা করব সমাপনী মোট সম্পদ ও সমাপনী মোট দায়ের পরিমাণ। এটা ঘর টানলাম, বিবরণ টাকা টাকা। মনে রাখবে এখানে যে সম্পদগুলো চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, সব সম্পদ মিলে হচ্ছে সমাপনী সম্পদ। এবং দায়ের ক্ষেত্রে দায়, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং অন্য কোনো দায় থাকলে সেটা একসাথে আসবে। এখানে আমরা লিখব সমাপনী মোট সমাপনী সম্পদ সমূহ। এখানে আছে দালান কোঠা, আমরা লিখব দালান কোঠা। দেখো, দালান কোঠা কত আছে? 1,50,000 টাকা লিখবো আমরা এখানে, 1,50,000 টাকা। ওকে, এরপরে দেখা যাচ্ছে দেনাদার, এটা একটা সম্পদ, চলতি সম্পদ, লিখবো দেনাদার। দেনাদার হচ্ছে 60,000 টাকা, আমরা লিখবো এখানে 60,000 টাকা। ওকে, এরপরে অগ্রিম ভাড়া, এটা একটা সম্পদ, চলতি সম্পদ। অগ্রিম ভাড়া কত টাকা আছে? অগ্রিম ভাড়া 15,000 টাকা। এরপরে দেওয়া আছে মজুদ পণ্য 31/12, মনে রাখবে চলতি সম্পদ এটা, কিন্তু রেওয়া মিলে আসে না। 31/12/2025 কত টাকা আছে? 40,000 টাকা। ওকে, এরপরে আর কোনো সম্পদ দেওয়া নেই, আমরা যোগ করব কত আসে তাহলে? 1,50,000 আর 60, 2,10,000 আর 15, 2,25,000 আর 40, 2,65,000 টাকা। এটা হলো মোট সমাপনী সম্পদ। এরপরে সমাপনী দায়। সমাপনী দায় আমরা দেখব দায় কি কি দেওয়া আছে। পাওনাদার 13,000 টাকা। পার্সেন্ট ব্যাংক ঋণ 30,000 টাকা। এরপর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত 50,000 টাকা। এরপরে হচ্ছে বকেয়া বেতন 38,000 টাকা।
এই হচ্ছে আমাদের চলতি দায়। যোগ করব 13,000, 30,000, 50,000, 38,000, 1,31,000 টাকা। ওকে, মোট সমাপনী দায়। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো সাবস্ক্রাইব করোনি একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। লাইক করতে ভুলবে না। আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাহলে তোমরা একটু দেখলে, আমাকে লাইক করলে, তাহলে পরবর্তী ভিডিওটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।